ফার্স্টে আমরা দেখবো যে রেকর্ডিং অফ ট্রানজেকশন। সেটা হলো আমরা যখন আমাদের মানে একটা কোম্পানিতে অনেক ধরনের ইভেন্ট হয়, এখানে কিছু ইভেন্ট দেওয়া আছে যে একটা কোম্পানি কম্পিউটার পারচেস করছে, একটা কোম্পানি তার ইঞ্জিনিয়ারদের সাথে তার প্রোডাক্ট ডিজাইন, কোম্পানির ইঞ্জিনিয়ার এবং পটেনশিয়াল কাস্টমাররা কোম্পানির প্রোডাক্ট ডিজাইন কি হবে সেটা নিয়ে ডিসকাস করতেছে। হ্যাঁ, এটাও একটা ঘটনা। আবার কোম্পানি ফ্যাক্টরি ভাড়া নিচ্ছে, কোম্পানি ফ্যাক্টরির বা অফিসের রেন্ট পে করবে। তাহলে তিনটা ইভেন্ট, ঠিক আছে? তিনটা ভিন্ন ভিন্ন ইভেন্ট। তো এটা হচ্ছে 1, 2, 3। তাহলে এখন পারচেজ কম্পিউটার, এখানে দেখতে হবে যে এই যে এটা আমি অ্যাকাউন্টিং সিস্টেমে, এগুলো যদিও ঘটনা কিন্তু অ্যাকাউন্টিং ট্রানজাকশন হলে বলতে হবে যে ফাইন্যান্সিয়াল যে পজিশন, মানে এটার কোনো ইকোনমিক ইম্প্যাক্ট আছে কিনা। কোম্পানির অ্যাসেট, লাইবিলিটি মানে হচ্ছে বাইরের কোনো সাপ্লায়ার বা ব্যাংক বা ক্রেডিটর আমার কাছে টাকা পায়, বা কোম্পানির মালিকের যে শেয়ার ইকুইটি, সেটা ইনকাম, রেভিনিউ, দেন হচ্ছে এক্সপেন্স, এগুলোতে কোনো ইম্প্যাক্ট করছে কিনা। তো কম্পিউটার পারচেস করছে, এটা অবশ্যই একটা ইম্প্যাক্ট করছে, কারণ কম্পিউটার অবশ্যই টাকা দিয়ে পারচেস করেছে, কোম্পানি থেকে টাকা চলে গেছে, আর কম্পিউটার যেহেতু একটা অ্যাসেট, তাহলে কোম্পানিতে কম্পিউটারটা আসছে, তাহলে এটা আমাকে রেকর্ড করতে হবে সিস্টেমে। এটা একটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন, কিন্তু এইটা কিন্তু কোনো অ্যাকাউন্টিং ট্রানজাকশন না, কারণ এটা একটা ঘটনা শুধু। এই ঘটনার সাথে কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নেই। আবার আমি যখন রেন্ট পে করছি, এটা আমার একটা ইভেন্ট, তাহলে এটা আমাকে এন্ট্রি দিতে হবে। কারণ আমার রেন্টের যে এক্সপেন্সটা আমার ইনক্রিজ করছে। আবার আমার কোম্পানির যে ক্যাশ, কারণ আমি ক্যাশে ধরেন টাকাটা দিছি, তাহলে ক্যাশটা আমার কমে গেছে, তাহলে এখানে আমার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে, তাহলে এটা একটা ঘটনা। তাহলে এই ঘটনাটা আমাকে সিস্টেমে এন্ট্রি দিতে হবে। তাহলে কোশ্চেনে যখন এরকম থাকতে পারে যে ধরেন 5-6টা ট্রানজাকশন দিয়ে দিল যে একটা কোম্পানি তার অফিসের ভাড়া বাবদ এত টাকা প্রদান করেছে, এটা কি অ্যাকাউন্টিং ট্রানজাকশন, এটা কি এন্ট্রি দেওয়া যাবে? তখন আমরা বলবো হ্যাঁ, এটা একটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন। আবার যদি বলে যে কোনো একটা ঘটনা, ধরেন একটা কোম্পানি নতুন একটা প্রোডাক্ট বিক্রি করবে, তার প্রোডাক্ট বিক্রি করার জন্য একটা কোম্পানির সাথে ধরেন আপনার একটা এগ্রিমেন্ট করা মানে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন না। কারণ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন তখন হবে যখন আমি একটা প্রোডাক্ট বিক্রি কাস্টমার সাথে এগ্রিমেন্ট করার পর, আমি যখন হয় কাস্টমার আমাকে আপনার আপনার প্রোডাক্টটা যেহেতু আমার থেকে কিনবে, সেহেতু সে আপনার অ্যাডভান্স হিসেবে টাকা দিবে, অথবা আমি তাকে প্রোডাক্ট ডেলিভারি করে ইনভয়েস করে দিব, বিল করে দিব, তখন একটা ট্রানজাকশন জেনারেট হবে, অ্যাকাউন্টিং ট্রানজাকশন। এর আগে আমি যদি এগ্রিমেন্ট করি, কাস্টমার সাথে মিট আপ করি, এগুলো আমার অ্যাকাউন্টিং ট্রানজাকশন হিসেবে কাউন্ট হবে না। এটা হচ্ছে নর্মাল বিজনেস ইভেন্ট। তো এখানে বইয়ে একটা দেওয়া আছে, স্ন্যাপশট, যে কোথা থেকে কি আসবে, ঠিক আছে? তো এখানে বলা আছে বিজনেস ইভেন্ট, তার মানে বিজনেসে কোনো একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে কি কোনো ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ হয়েছে? যদি না হয়, তাহলে ইভেন্ট এটা সিম্পলি একটা ঘটনা, সো নট কনসিডার্ড অ্যাজ ইনপুট ইন দি সিস্টেম। মানে কোম্পানির যে সফটওয়্যার আছে, ইআরপি সফটওয়্যার বা যেটাই হোক, সেখানে এই ঘটনাটা এন্ট্রি করার কোনো দরকার নাই, কারণ এটা এমনি একটা ঘটনা। কিন্তু যদি ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট থাকে, তার মানে এটা একটা ট্রানজাকশন। তার মানে অ্যাকাউন্টিং এর ভাষায় দুইটাকে কিন্তু আলাদাভাবে ভাগ করছে। বিজনেস ইভেন্ট, একটা হচ্ছে ইভেন্ট, আর একটা হচ্ছে ট্রানজাকশন। তার মানে হচ্ছে প্রতিটা ট্রানজাকশনই একটা ইভেন্ট, কিন্তু সব ইভেন্টই ট্রানজাকশন না। কারণ ইভেন্টে যদি ফাইন্যান্সিয়াল চার্জ না থাকে, ইম্প্যাক্ট না থাকে, তাহলে সেটা শুধু ইভেন্ট। আর যদি ইভেন্টটা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট ফেলে, তাহলে সেটা ট্রানজাকশন না। তো ট্রানজাকশন হতে পারে দুই ধরনের, একটা ক্যাশ, একটা নন ক্যাশ। তার মানে আমি ক্যাশ দিয়ে আমার কাজটা করছি, ট্রানজাকশনটা করছি। আর যদি নন ক্যাশ হয়, তাহলে আমি এই কাজটা ক্যাশে হয়নি, হয়তো ক্রেডিটে হয়েছে, আমরা যেমন বাকিতে পণ্য কিনি। তো এটা এখন আমার সিস্টেম এন্ট্রি দিতে হবে। আবার ক্যাশের মধ্যে আবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে পেটি ক্যাশ। এটা আমরা আজকে লেকচারে পরে দেখবো। তো পেটি ক্যাশ হলো যে কোম্পানির যে ক্ষুদ্র ক্ষুদ্র পারচেস থাকে, ধরেন কোম্পানির এমপ্লয় ক্যালকুলেটর কিনবে, ছোটখাটো আজকে একটু স্ন্যাক্স খাবে এমপ্লয়িরা মিলে, বা আপনার কোন একটা জিনিস কিনতে হবে, ইমার্জেন্সি কোন একটা স্টেশনারি কিনতে হবে। তো এই পারচেস গুলা কোম্পানির কোন একটা ক্যাশ অফিসারের কাছে একটা
সিস্টেম থাকে, ড্রয়ার থাকে, সেখানে সে ধরেন প্রতি সপ্তাহ পর পর কিছু টাকা তুলে পুরো সপ্তাহ ধরে সেই খরচটা করে। তাহলে এই ক্যাশটা যেহেতু নর্মাল ক্যাশ ট্রানজাকশন থেকে ডিফারেন্ট, কারণ নর্মাল ক্যাশ ট্রানজাকশন বলতে বোঝাচ্ছে যে আমি একটা প্রোডাক্ট কিনলাম বা মার্কেট থেকে কিছু কিনে আনলাম, বা পুরান ঢাকা গিয়ে আমার কোম্পানির জন্য কিছু র মেটেরিয়াল কিনে আনলাম ক্যাশ দিয়ে। আর এটা হচ্ছে ছোট ছোট ট্রানজাকশন, যেগুলো দেখা যায় যে আপনার প্রতিদিন কোম্পানিতে অনেকগুলো ট্রানজাকশন হতেছে। ধরেন এমপ্লয়ির আজকে দুপুরবেলা কোম্পানি থেকে কিছু লাঞ্চ খাওয়ালো বা একটু ওভার টাইম স্টে করলো, কোম্পানি থেকে স্ন্যাক্স খাওয়ালো, অথবা ধরেন এক এমপ্লয় রিকুইজিশন দিয়েছে যে তার কলম, স্টেপলার, মার্কার শেষ হয়ে গেছে, তখন অফিসের পিয়নকে কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে এসে বিল করলো, ক্যাশ থেকে ধরেন 500 টাকা দিয়ে দিল। তার মানে প্রতিদিন অনেকগুলো ট্রানজাকশন হচ্ছে। এটা আবার এই ক্যাশটা আপনার এই ক্যাশ ট্রানজাকশনকে আলাদাভাবে একটু সেগ্রিগেট করছে। একটু পরীক্ষা আসতে পারে, পেটি ক্যাশ নিয়ে করছেন, এটা আমরা আজকাল লেকচারেই পরে আছে, এটা তখন দেখবো। তো যখন কোনো ট্রানজাকশন হবে আইদার ক্যাশ বা নন ক্যাশ, সেটাকে যখন এন্ট্রি দিতে হবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোক যখন এন্ট্রি দিবে বা একজন অ্যাকাউন্টেন্ট, তার দরকার হচ্ছে সোর্স ডকুমেন্ট, কারণ অ্যাকাউন্টেন্ট ডকুমেন্ট ছাড়া কিছু সিস্টেমে দিবে না। তো সোর্স ডকুমেন্ট কি, এটা আমরা পরে দেখবো, এই চ্যাপ্টারে আছে। সোর্স ডকুমেন্ট দেখে যদি ভ্যালিড মনে হয় যে না ট্রানজাকশনটা আসলেই ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট ফেলেছে, তাহলে তখন সে সিস্টেমে এন্ট্রি দিবে। ঠিক আছে? তো যখন এন্ট্রি দিবে, এখানে অ্যাকাউন্টিং এর এখানে একটা হচ্ছে ইকুয়েশন আছে যে কোম্পানির টোটাল অ্যাসেট, কোম্পানির যত অ্যাসেট আছে, অ্যাসেটের মধ্যে হতে পারে কোম্পানির বিল্ডিং, কোম্পানির মেশিন, কোম্পানির ইনভেন্টরি, কোম্পানির ক্যাশ, তার মানে যত ধরনের অ্যাসেট আছে সব অ্যাসেটের যে ভ্যালু, সেটা সমান সমান কোম্পানির যে লায়াবিলিটি আছে, লায়াবিলিটি বলতে কোম্পানি লোন নিচ্ছে, কোম্পানিকে লোন পরিশোধ করতে হবে, এটা একটা লায়াবিলিটি। কোম্পানি সাপ্লায়ারদের থেকে বাকিতে পণ্য কিনেছে, তাহলে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে ফিউচারে, সেইটা একটা লায়াবিলিটি। এবং কোম্পানির যারা শেয়ার হোল্ডার, মালিক, তারা তো কোম্পানিতে ইনভেস্ট করছে। যেমন আপনি ধরেন শেয়ার মার্কেট থেকে আপনার 50,000 শেয়ার কিনলেন বা 500 শেয়ার কিনলেন, তাহলে আপনি তো ইনভেস্ট করলেন সেই মার্কেটে। ধরেন একটা আইপিও আসলো, আপনি 10,000 শেয়ার কিনলেন, তাহলে সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন। তাহলে এই যে টাকাগুলা, এবং প্রতি বছর কোম্পানিতে যে প্রফিট হচ্ছে, প্রফিট থেকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে, ডিক্লেয়ার করার পর কোম্পানিতে যে টাকাটা বেঁচে যাচ্ছে, সেইটা আবার কোম্পানি হয় তাদের বিজনেস আবার ইনভেস্ট করতে পারে নতুন বিজনেস, অথবা এই যে ইকুইটি, এই জায়গায় তারা রিজার্ভ করে রাখতে পারে। তাহলে এই অ্যাসেট সবসময় লায়াবিলিটি প্লাস ইকুইটি সমান হবে। আর এই এখন এই জিনিসটাই বুঝে রাখেন, কারণ এটা নিয়ে সামনে অনেক ডিসকাশন থাকবে, অ্যাসেটের ভিতর কি থাকে, এর ভিতর কি থাকে, এগুলো ডিটেইলে থাকবে। আর আজকে রাত্রে যে লেকচারটা আপলোড দিব সেটা হচ্ছে চ্যাপ্টার 2, সেখানে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এগুলোর ভিতর কি কি আইটেম থাকে, এই যে ক্যাশ বললাম, রিসিভেবল, ইনভেন্টরি, মেশিন, এই ক্লাসিফিকেশনগুলো সেখানে সুন্দরভাবে বোঝানো আছে। আর আপনারা যখন অনেক সময় দেখা যায় থিওরিগুলো বুঝতে হয়তো একটু ক্যাচ করতে সময় লাগে, তো আমি চেষ্টা করছি এক্সাম্পল দিয়ে দিয়ে ভিডিওগুলোতে রাখতে। তো ফার্দার যখন আমরা সামনের ক্লাসগুলোতে ম্যাথসে চলে যাব, তখন দেখা যাবে যে অনেক সময় থিওরিটা বোঝা না গেলেও অঙ্ক করার সময় থিওরিটা পুরোপুরি মাথায় চলে আসে। তো তাহলে একটা ডেবিট ক্রেডিট নির্ধারণ হবে, দেন জার্নাল এন্ট্রি দিবে। জার্নাল এন্ট্রিকে আপনার আইসিএমএবি এর যে বইটা, সেখানে 2টা ভাগে ভাগ করে রাখছে। তো এটা আমরা যখন ওই পার্টে আসবো তখন আমরা এটা দেখে নিব। তো অ্যাকাউন্টিং সাইকেল, এর আগের যে 3টা ভিডিও, তার ভিতর কোনো একটা ভিডিওতে এই লেকচারটা পাবেন, মানে এই সাইকেলটা। তারপর এখানে নিয়ে আসছি কারণ সাইকেলটা বুঝতে হবে, কারণ এই চ্যাপ্টারে যেহেতু জার্নালের ইমপ্লিকেশন আছে সেজন্য। তো প্রথম সাইকেলটাই হচ্ছে ট্রানজেকশন। তার মানে যেটা বললাম, একটা ঘটনা ঘটলো, সেটা কি একটা ইভেন্টটা কি ট্রানজেকশন? ট্রানজেকশন বলতে যখনই কোশ্চেনের ট্রানজেকশন থাকবে বা বই ট্রানজেকশন থাকবে, বুঝতে হবে যে এটার কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে। তার মানে এটা অ্যাকাউন্টিং ইভেন্ট, এটাকে আমার সিস্টেমে কোম্পানির খরচ, ইনকাম বা কোনো কিছু হিসাবে কোম্পানির সফটওয়্যারে এটাকে আমাকে লিপিবদ্ধ করতে হবে। তো লিপিবদ্ধটা কিভাবে করবো? সেটা করবো জার্নাল এন্ট্রিজ দিয়ে। যারা ফার্স্ট লেকচারটা দেখছেন তারা জানেন, এই যে জার্নাল এন্ট্রিজটা দিল, ট্রানজেকশনটাকে লিপিবদ্ধ করলো এবং জার্নাল দিল, এই কাজটা হচ্ছে বুককিপারের। দেন জার্নাল দেওয়ার পর এখানে পোস্টিং বলতে বোঝাচ্ছে হচ্ছে 3rd নাম্বারে, পোস্টিং বলতে বোঝাচ্ছে হচ্ছে
লেজার, তার মানে জার্নাল দেওয়ার পর সেটা লেজারে পোস্ট হবে। তো এইটা অটোমেটিক সফটওয়্যারে হয়ে যায়। যেহেতু এটা অটোমেটিক হয়ে যায়, সেই জন্য একটা সময় দেখা যেত যে যখন অটোমেটেড সফটওয়্যার ছিল না, তখন ম্যানুয়ালি বড় বড় খাতার মধ্যে এভাবে এন্ট্রি দিত, লেজার তৈরি করতো, ট্রায়াল ব্যালেন্স তৈরি করতো। সেই জন্য আগে একটা সময় লেজার তৈরি করতে হতো পরীক্ষায়। তো এখন যে রিসেন্ট সাবজেক্টগুলো দেখতেছেন, সেখানে দেখবেন যে আসে হয়তো পরীক্ষায়, কারণ আপনি মাঝে মাঝে আসে যে কনসেপ্টটা বোঝেন কিনা, কিন্তু খুব কম। কিন্তু যেহেতু আসে, সেই জন্য আমাদেরকে এটা জানতে হবে। তো আইসিএমএবির পরীক্ষায় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে বেশি আসছে বা মোস্ট ইম্পর্টেন্ট বলে কিছু নাই। প্রফেশনাল এক্সামে পুরো সিলেবাসটা আপনাকে জানতে হবে, পুরো কনসেপ্টটাই। কারণ দেখা যায় যে একটা কোশ্চেন কখনো আসে না, আসলে 2-4 নাম্বারে, হয়তো ওই পরীক্ষায় সেই কোশ্চেন, সেই চ্যাপ্টার থেকেই 15 নাম্বারের কোশ্চেন চলে আসছে, এরকম অনেক হয়েছে। হ্যাঁ, তো এখানে প্রফেশনাল এক্সাম পাস করতে হলে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি লাইভ ক্লাস রেগুলার করবেন। কারণ আপনি বই পড়ে যেটা হয়তো সময় বেশি লাগবে, সেটা লাইভে শুনলে বা সাথে সাথে কোশ্চেন করলে সেটা আপনার মানে বুঝতে, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্লিয়ার হবে। এরপর আপনি সরাসরি যেহেতু বুঝছেন, আপনি শীটটা বা বইটা একবার রিভাইজ দিয়ে আপনি সরাসরি অঙ্ক প্র্যাকটিস করতে চলে যেতে পারবেন। কিন্তু যারা বিশেষ করে জব করে, তারা দেখা যাবে যে বাসায় এসে বইটা ভালো মতো গো থ্রু করা, বইটা পড়ে হয়তো বুঝবে না, আবার অঙ্কে যাবে, আবার বই পড়বে। তো এইভাবে করে দেখা যায় তাদের প্রিপারেশন, যেহেতু টাইমটা 3 মান্থস বা 3.5 মান্থস, তারা দেখা যায় 2-3 মাস পুরো বইটা শেষ করতে করতেই চলে যায়। তো দেখা যায় তারা তখন এক্সাম প্র্যাকটিসের সময়টা ঠিক মতো করে পায় না। তো রেগুলার লাইভ ক্লাসটা করলে হবে যেটা, কি কনসেপ্ট গুলা বা যেভাবে কিভাবে করে এই জিনিসটা সিকুয়েন্সিয়ালি আসছে, ম্যাথ করার সময় কিভাবে যেতে হবে, কোন স্টেপে, এই জিনিসগুলো আপনার মাথায় থাকবে। আর কোনো একটা জিনিস ভিজুয়ালাইজ করলে বা শুনলে সেটা মাথায় বেশি থাকে। নিজে বই পড়লে না যত মাথায় থাকে, একজনের কথা শুনলে সেটা মাথায় বেশি থাকে। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে পরীক্ষার হলে অনেক সময় কোশ্চেন অনেক ওয়ার্ডিং থাকে, মানে আপনার ধরেন একটা অ্যান্সার চেয়েছে, সেটার উত্তর কি এটা আমি জানি যে এটা বের করতে হলে এই জিনিস লাগবে, কিন্তু কোশ্চেনে দেখা যায় অনেক কিছু গল্প টল্প অনেক কিছু লিখে রাখছে। তো অনেক সময় এগুলা হচ্ছে আপনার বাড়তি জিনিস। তো আমি যদি কোনো কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময় জানি যে এটার অ্যান্সার এইটাই, তাহলে কোশ্চেনে আপনার কি কি দিছে না দিছে এত হিস্ট্রি না পড়ে, আমার যেটা এটার উত্তর বের করতে যেটা জানা দরকার, সেটা আমাকে খুঁজে বের করে আমার অ্যান্সারটা লিখতে হবে। তো এইগুলো আমরা কোশ্চেন সলভ করতে গেলে, যদি আপনাদের এই সাবজেক্টে এই ধরনের সিচুয়েশন কম, এখানে স্টেট কাট কোশ্চেন বেশি থাকে, আইফা বা কস্ট অ্যাকাউন্টিং, দেন হায়ার লেভেলের সাবজেক্টগুলোতে এই জিনিসগুলো বেশি থাকে। তো পোস্টিং থেকে ট্রায়াল ব্যালেন্স আসবে। ট্রায়াল ব্যালেন্স আমাদেরকে তৈরি করতে হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে এখানে ওয়ার্কশিট দিছে, এটা আমরা, ওয়ার্কশিট হচ্ছে একটা আমাদের ট্রায়াল ব্যালেন্সের সাথে, মানে একটা শিট আর কি, এটা আমাদের পরীক্ষায় আসে না। ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, আমি যখন সংক্ষেপে লিখতে সময় লাগে, তো আমি যখন টিভি লিখবো বুঝবেন ট্রায়াল ব্যালেন্স, যখন আইএস লিখবো বুঝবেন ইনকাম স্টেটমেন্ট, যখন বিএস লিখবো তখন বুঝবেন ব্যালেন্স শিট। আর এই আমার মনে হয় ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই টার্মস গুলো ইউজ হয়। আর যখন অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এগুলা করা হয়, তখন এগুলোর নামগুলো আবার চেঞ্জ হয়ে যায়। যেমন ইনকাম স্টেটমেন্টের নাম হয় এসএফপি, এটার নাম হয় হচ্ছে, সরি, এটার নাম হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটার নাম হয় হচ্ছে এটা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। আবার আরেকটা আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো নাম হয়ে যায় এসসিএফ, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তো এগুলো হচ্ছে আইএফআরএস এর ল্যাঙ্গুয়েজ, যে আপনাকে এই ল্যাঙ্গুয়েজে দিতে হবে। কিন্তু এখানে যেহেতু বেসিক, সেজন্য আমরা এই নামে দিলেই কোনো প্রবলেম নাই। বিএসটা কি বললেন? ব্যাংক স্টেটমেন্ট নাকি ব্যালেন্স শিট? ব্যালেন্স শিট মানে কোম্পানির অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি। কোম্পানির এক বছর শেষে বা কোনো একটা পয়েন্টে কোম্পানির কাছে কত টাকার সম্পত্তি আছে, সেটা ক্যাশও হতে পারে। যেমন যদি মানুষের কথা বিবেচনা করি, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট দিই, আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন দিই, তখন সিম্পল ভাবে আমাদের একটা স্টেটমেন্ট অফ ওয়েলথ থাকে। সেখানে আমি যদি মানুষের হিসাব করি, মানুষের কাছে কত টাকার সম্পত্তি আছে, তখন মানুষ কি হিসাব করে যে আমার কাছে নগদ, আমার বাসায় আছে 2 লাখ টাকা, ব্যাংকে আছে 25 লাখ টাকা, এফডিআর ডিপিএস করা আছে, আমার গোল্ড আছে,
তারপর আমার জমি আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ঠিক আছে? তাহলে বিজনেসের ক্ষেত্রেও একই হিসাব। এই ক্যাশ, বিজনেসের রিজার্ভ, বিজনেস যদি কোথাও ইনভেস্ট করে, শেয়ার কিনে রাখে, সেটার দাম কত, সেটার ভ্যালু কত, কোথাও জমি কিনে রাখলে সেই ল্যান্ডের ভ্যালু কত, সবকিছু মিলে বিজনেসের টোটাল সম্পত্তি কত কোম্পানির। আবার মানুষের কথা যদি বলি, লায়াবিলিটি, আমি ব্যাংক থেকে লোন নিছি, ব্যাংক আমার কাছে টাকা পায়, আমি আত্মীয় স্বজনের কাছে ধার নিছি, ওরা আমার কাছে টাকা পায়, এগুলো হচ্ছে লায়াবিলিটি। কোম্পানির ক্ষেত্রেও সেম, কোম্পানি ব্যাংক থেকে লোন নিতেছে, তারা ব্যাংক কত টাকা কোম্পানির কাছে পায়, দেন বিভিন্ন সাপ্লায়ার থেকে আমি মাল কিনে আনছি, বাকিতে বলছি 30 দিন বা 60 দিন পরে দিব, তাহলে আমার কাছে ধরেন কোনো সাপ্লায়ার 50 লাখ পায়, কোনো সাপ্লায়ার 20 লাখ পায়, তাহলে আমার কাছে কত টাকা মানুষ বাকি পায়, এটা হচ্ছে লায়াবিলিটি। আর ওনার সিকিউরিটি হচ্ছে হলো আমার টোটাল সম্পত্তি থেকে টোটাল যে লায়াবিলিটি সেটা বাদ দিলে আমার যে টাকাটা থাকে সেটা হইতেছে এই ওনার সিকিউরিটি। এটা ওনার সিকিউরিটি আমাদের এখানে আছে খুব স্বল্প পরিসর। দেন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করার পর ওয়ার্কশিট যেখানে এটা থাকে, এটার পর কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে যেটা আমাদেরকে মাস শেষে গিয়ে অ্যাডজাস্ট করতে হয়। এটা আমাদের এখন বোঝার দরকার নাই, আমরা যখন সিকোয়েন্সিয়ালি আসবো তখন বুঝতে পারবো। দেন ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়। এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এটাকে সংক্ষেপে ওই লিখলাম, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। তার মানে কোম্পানির শেয়ার হোল্ডারদের কত টাকা তারা শেয়ার কিনছিল এবং তাদেরকে তাদের বছর শেষে তাদের ভ্যালুটা কত, সেখানে তাদের হয়তো কোম্পানির প্রফিট থেকে কিছু টাকা রিজার্ভে রাখছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো। তারপর বুকটা ক্লোজ করে দেয়, তার মানে সেই বছরের জন্য প্রফিট লস হিসাবটা ক্লোজ করে দেয়, পরের বছর শুরু। তো এটাই হচ্ছে বেসিকলি অ্যাকাউন্টিং এর যে সাইকেল সেটা। এখন আমরা সোর্স ডকুমেন্টে আসি। তো সোর্স ডকুমেন্টটা হইতেছে হলো আমরা যখন আমাদের সিস্টেমে কোনো একটা ট্রানজেকশন এন্ট্রি দিব, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা মানে সোর্স ডকুমেন্টটা ভ্যালিডেট করতে হবে। তার মানে আমি কোম্পানিতে কোনো কিছু সেল করছি, আমার একটা প্রোডাক্ট, ধরেন আমি বিস্কুট তৈরি করি, ধরেন ড্যান কেক বা ড্যান ফুডস কোম্পানি, তারা বাজারে বিস্কুট কেক তৈরি করে। তাহলে তাদের বিস্কুটগুলো বিক্রি হলো, তারা তো বিক্রি করবে হোলসেলারের কাছে বা ডিস্ট্রিবিউটরের কাছে। তো ডিস্ট্রিবিউটর যারা ডিস্ট্রিবিউট করবে তাদের কাছে বিক্রি করবে। তো বিক্রির জন্য ধরেন আজকে 20 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করলাম, তাহলে এটা তো আমার সিস্টেমে এন্ট্রি দিতে হবে যে আজকে আমি এত টাকার পণ্য বিক্রি করলাম। তাহলে এটার একটা ডকুমেন্ট থাকবে। এটা ডকুমেন্টটা কি? এটা ডকুমেন্ট হবে ইনভয়েস। তাহলে প্রতিটা ট্রানজাকশন এন্ট্রি দেওয়ার জন্য ইনভয়েস থাকবে। যদি ধরেন আমি আমার কাস্টমার থেকে আমি যার কাছে বিক্রি করছি, সে আমাকে আজকে 5 লাখ টাকা চেক দিচ্ছে বা 5 লাখ টাকা ক্যাশ দিচ্ছে, তাহলে একটা আপনার মানি রিসিপ্ট থাকবে। কারণ আমি যখন চেকটা রিসিভ করব আমি তাকে অবশ্যই একটা মানি রিসিপ্ট দিব। তো পুরো কনসেপ্টটাই আপনি যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা চিন্তা করবেন হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল আপনার পার্সপেক্টিভটা হবে প্র্যাকটিক্যাল। যে আপনি ধরেন আপনি চিন্তা করবেন আপনি একটা কোম্পানি, আপনি দোকানে যাচ্ছেন বা আপনি দোকানদার, আপনাকে কেউ ধরেন টাকা দিল, তাহলে আপনি তাকে একটা মানি রিসিপ্ট দিবেন। বা আপনি যদি কোথাও টাকা দেন, আপনি তো অনেক সময় আপনার ফিউচার রেফারেন্সের জন্য বলেন যে ভাই আমাকে একটা মানি রিসিপ্ট দেন। আপনি যখন ব্যাংকে কোনো বিল জমা দিই, ব্যাংক আমাকে একটা রিসিপ্ট দেয় না যে ডিপোজিটটা হয়েছে, তো ব্যাপারটা এরকম আর কি। তো এগুলো হচ্ছে বিজনেসের ডকুমেন্ট। যেহেতু বিজনেসে সবকিছু ডকুমেন্টেড রাখতে হয়, কারণ ট্যাক্স, ভ্যাট, দেন যখন সিএ ফার্ম অডিট করে তারা এই জিনিসগুলো দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। কারণ বিজনেস তো এরকম হতে পারে যে আসলে কোনো সেল হয়ই নাই, কিন্তু বিজনেসের সেল বাড়ানোর জন্য, প্রফিট বাড়িয়ে দেখার জন্য আপনার ফেক সেল আপনার সিস্টেমে লিখে রাখছে, বা কোনো ক্যাশ রিসিভ করে নাই কিন্তু ক্যাশ দেখায় রাখছে যে আমার কাছে অনেক টাকা ক্যাশ আছে। এগুলো করলে হবে কি, যেসব কোম্পানি দেখা যায় যে আপনার শেয়ার মার্কেটে আর কি আছে, মানে পাবলিকলি লিস্টেড কোম্পানি, তারা দেখা যায় যে কোম্পানির ক্যাশ অনেক ভালো, কোম্পানির প্রফিট অনেক ভালো, রেভিনিউ ভালো করতেছে, কিন্তু আসলে সব ফেক। তখন সেই কোম্পানির শেয়ারগুলো বেড়ে যায়, মানুষ শেয়ার কিনতে যায়, ভাবে যে শেয়ারের দাম ফিউচারে আরো বাড়বে,
আজকে 100 টাকা দিয়ে শেয়ার কিনলে ফিউচারে 150 টাকা হবে, আমি তখন শেয়ারগুলো বিক্রি করে দিব, বা কোম্পানি হয়তো ডিভিডেন্ড ভালো দিবে। আবার যেসব কোম্পানি পাবলিক লিমিটেড না, তারা হয়তো দেখা যায় যে আপনার তাদের যদি এরকম ফেক তথ্য দিয়ে প্রফিট ক্যাশ ফ্লো বেশি বেশি দেখানো হয়, তারা তখন ব্যাংক থেকে লোন পাবে সহজ শর্তে, খুব সহজেই লোন পাবে, যেহেতু সিএ ফার্ম ভ্যালিডেট করে দিচ্ছে। যে সিএ ফার্ম তো ভ্যালিডেট করবে না, তারা তখন সোর্স ডকুমেন্ট চাবে। তাহলে প্রতিটা ট্রানজেকশন অ্যাকাউন্টেন্টকে সোর্স ডকুমেন্ট ছাড়া সিস্টেম এন্ট্রি দেওয়া যাবে না। এটাই লিখছে, এ ডকুমেন্ট দ্যাট ইন্ডিকেটস সোর্স এক্সিস্টেন্স অর এভিডেন্স অফ এ ট্রানজেকশন। তার মানে অ্যাকাউন্টিং ট্রানজেকশন হলো এটার এভিডেন্স হিসেবে বা সোর্স হিসেবে যে ডকুমেন্ট কাজ করে সেটাই হচ্ছে সোর্স ডকুমেন্ট। তো সোর্স ডকুমেন্টের মধ্যে যেটা বললাম, রিসিপ্ট মানে মানি রিসিপ্ট বা কিছু রিসিভ করছি, বিল আমি কাস্টমারকে বিল করলাম বা ইনভয়েস করলাম, বা সাপ্লায়ার আমাকে বিল দিল, দেন মেমোস আমি চেক রিসিভ করছি, টাইম কার্ড হচ্ছে হলো যে আপনার আমি ধরেন এমপ্লয়ির যে ধরেন ওয়েজেস, অনেক সময় ফ্যাক্টরিতে দেখা যায় যে টাইম কার্ড মেনটেন করা হয়, কারণ ঘন্টা ধরে পেমেন্ট করে, অথবা তার ওয়ার্ক টাইম হচ্ছে 9 ঘন্টা, তাকে প্রতিনিয়তই ওভারটাইম করতে হয়, তো লেবার ল অনুযায়ী ওভারটাইম করলে পেমেন্ট করতে হবে। তো সেই জন্য একটা টাইম কার্ড থাকে, প্রতিটি এমপ্লয়ি ফ্যাক্টরিতে ঢোকার সময় সেখানে লিখে দেয় যে 9টা 55, এবং বের হওয়ার সময় ধরেন লিখলো রাত 8টা 50, তাহলে 9 ঘন্টা ওভার হয়ে গেলে যত টাইম ওভার হলো তার জন্য একটা ওভারহেড ক্যালকুলেশন করে তাকে পে করতে হয়। তো এইটাও তার যে ওই যে পেমেন্টটা করবে যে আমি এত টাকা এই মাসে এমপ্লয়িকে ওভার টাইম কাজ করার জন্য পে করেছি, তাহলে এটার ডকুমেন্টটা কি? এটা ডকুমেন্ট হচ্ছে টাইম কার্ড, যে এমপ্লয়ি টাইম ট্রি, যেখানে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স লিখে, অথবা যাদের অটোমেটেড সিস্টেম আছে তারা তো আইডি কার্ড বা ফিঙ্গার দিয়ে প্রেস করলে সেটা অটোমেটিক সফটওয়্যার উঠে যায়। তো সোর্স ডকুমেন্ট এগুলো অলরেডি বলে ফেলছি, এগুলো আপনারা রিডিং করবেন আর বইটা পড়বেন, বইয়ে ডিটেল লেখা আছে, যেটা হচ্ছে একটা ট্যানজিবল এভিডেন্স, ঠিক আছে, মানে ভিজিবল একটা ট্রানজেকশন যে হয়েছে এটা আমি বুঝবো কিভাবে অ্যাজ এ ট্যানজিবল এভিডেন্স হিসেবে, এটা হচ্ছে আমি সোর্স ডকুমেন্ট দেখলে বুঝবো যে না এটা ইনকার হয়েছে ট্রানজেকশন। দেন এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশনের ফাউন্ডেশন, যেহেতু এটা একটা ক্রুশাল ইনফরমেশন প্রোভাইড করে, কারণ এটা ছাড়া আমি ট্রানজেকশনটা সিস্টেমে এন্ট্রি দিতে পারবো না। সোর্স ডকুমেন্ট ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটাই হতে পারে, ঠিক আছে। তো এক্সটার্নাল সোর্স ডকুমেন্ট হচ্ছে হলো সাপ্লায়ার আমাকে বিল দিছে, সাপ্লায়ার আমাকে, আমি একটা জিনিস পারচেস করলাম, সাপ্লায়ার আমাকে ইনভয়েস দিল, এটা বাইরে থেকে আসছে। আবার ইন্টারনাল যদি বলি, এই যে টাইম কার্ডস একটা ইন্টারনাল আপনার সোর্স ডকুমেন্ট, যেটা কোম্পানি ইন্টারনালি জেনারেট হবে। ভাই ইন্টারনালের এক্সাম্পলটা একটু আবার একটু যদি বলেন। ইন্টারনালের এক্সাম্পল হচ্ছে হলো টাইম কার্ড, ঠিক আছে। টাইম কার্ডটা একটা এক্সাম্পল বললামই। আচ্ছা, ধরেন একটা কনসেপ্ট আছে জিডিএম, গুডস ডেলিভারি নোট, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট আছে জিআরএন, গুডস রিসিভ নোট। তাহলে আমি আমার কোম্পানির জন্য আমি বিস্কুট বানাই, আমার কোম্পানির জন্য ফ্লাওয়ার কিনতে হবে, পাম অয়েল কিনতে হবে, আমি সাপ্লায়ারকে অর্ডার দিছি যে আমাকে এই র মেটেরিয়ালটা দাও, সে আমাকে দিছে। দেওয়ার পর যখন সে সাপ্লায়ার কোথায় দিবে, সাপ্লায়ার দিবে হচ্ছে হলো আমার, ধরেন এখানে একটা আমার আছে, ধরলাম এটা হচ্ছে আমার ওয়্যার হাউস, সাপ্লায়ার আমাকে ওয়্যার হাউসে দিবে, ঠিক আছে, প্রোডাক্টটা। যখন ওয়্যার হাউসে প্রোডাক্টটা দিবে, তখন ওয়্যার হাউসের যে স্টোর কিপার থাকবে সে একটা নোট জেনারেট করবে, যেটা হচ্ছে জিআরএন, গুডস রিসিপ্ট নোট। তার মানে এই যে প্রোডাক্টটা আমাকে ডেলিভার করলো, আমি এই প্রোডাক্টটা বুঝে পাইছি, ঠিক আছে। এই নোটটা জেনারেট করে সে তার সিস্টেমে সে এন্ট্রিটা দিবে, যে রিসিপ্ট কোন কোন ম্যাটেরিয়াল রিসিভ করছে সে এন্ট্রিটা দিবে। তার মানে এটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড নোট, যে আমি আজকে এই সাপ্লায়ার থেকে এই প্রোডাক্ট 100 কেজি, এটা 3 কেজি, এটা 10 কেজি বুঝে পাইছি। সে যখন তার ইনভেন্টরির যে সিস্টেম সেখানে সে এন্ট্রিটা দিবে। আর গুডস ডেলিভারি নোট হচ্ছে হলো আমি বিক্রি করি,
কাস্টমার আমাকে টাকা দিয়েছে, আমি বিক্রি করি অ্যাজ এ সেলার। আমি যখন প্রোডাক্টটা ডেলিভারি করব তখন আমি একটা গুডস ডেলিভারি নোট জেনারেট করব যে আমার প্রোডাক্টটা ডেলিভার হয়ে গেছে। যখন প্রোডাক্টটা ডেলিভার হয়ে গেছে তখন আমি ইনভয়েস জেনারেট করব, কারণ অ্যাকাউন্টিং এর ভাষায় বলছে যে আমার বিক্রি করার এগ্রিমেন্ট হয়ে গেছে, মানে আমি এটাকে সেলস হিসেবে দেখাতে পারবো না আমার অ্যাকাউন্টিং সিস্টেমে। যখন যে প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টের রিস্ক এবং কন্ট্রোল যখন কাস্টমারের কাছে যাবে তখনই আমি সেল হিসেবে দেখাতে পারবো। তো যখন আমি গুডস ডেলিভারি নোট আপনার রিলিজ করব, তার মানে হইতেছে গুডসটা কাস্টমার সাইডে ডেলিভারি হয়ে গেছে। এখানে আরো কমপ্লেক্সিটি আছে, এটা কি করতে পারবো কি পারবো না, এফওবি বিভিন্ন টার্মস আছে, এগুলো আমরা আমাদের চ্যাপ্টারে কিছু হালকা হালকা টাচ করা আছে, এটা আমরা পরে দেখবো। তার মানে এই দুইটা হচ্ছে একটা ইন্টারনাল জেনারেট নোট, দেন হচ্ছে টাইম কার্ড একটা ইন্টারনালি জেনারেটেড আপনার কি বলে ডকুমেন্ট, ঠিক আছে। আর এক্সটার্নালটা কি বললেন? এক্সটার্নাল হচ্ছে এক্সটার্নাল পার্টি যখন আমাকে দিবে, ধরেন আমাকে ইনভয়েস দিল, আমি প্রোডাক্ট কিনবো, আমাকে সাপ্লায়ার একটা ইনভয়েস দিল, যে আমার ইনভয়েস বলতে মানে বিল, সাপ্লায়ার আমাকে বিল দিল যে আমি এত টাকা পাই। তো বিলটা যখন পেলাম তখন আমি আমার সিস্টেমে লিপিবদ্ধ করলাম যে আমার এই খরচ হয়েছে, এর এগেনস্টে সাপ্লায়ার এত টাকা পায়। তার মানে সেই ডকুমেন্টটা বাইরে থেকে আসতেছে। ফিচার্স অফ সোর্স ডকুমেন্টের ফিচার্স কি, এটা পরীক্ষা আসতে পারে যে সোর্স ডকুমেন্ট ফিচার্স কি বা সোর্স ডকুমেন্ট কেন দরকার। তো সোর্স ডকুমেন্ট আমাদের ট্রানজ্যাকশনকে ভ্যালিডেট করে, ডিসপিউট প্রিভেন্ট করে, কারণ সোর্স ডকুমেন্ট থাকলে আমরা বলতে পারি যে ট্রানজ্যাকশনটা এক্সিস্ট করতেছে, এখানে কোনো ডিনাই করার সুযোগ নেই, যে ট্রানজ্যাকশনটা হয়েছে, এই যে আমার প্রমাণ। এটা ইনফরমেশন প্রোভাইড করে ট্রানজ্যাকশনের ডিটেলস ইনফরমেশন, যে কোন সময় হয়েছে, যেমন যে মাসে হয়েছে সেই মাসে খরচটা বা সেই ট্রানজ্যাকশনটা আমাকে এন্ট্রি দিতে হবে সিস্টেমে, তাহলে কোন সময় হচ্ছে সেটা জানতে পারি। খরচের নেচারটা কি, এটা কি এক্সপেন্স নাকি রেভিনিউ নাকি সেটা জানতে পারি। এখানে কোন পার্টি ইনভলভ আছে সেটা জানতে পারি। অ্যামাউন্ট কত, ভলিউম বা কোয়ান্টিটি কত, তার মানে ট্রানজ্যাকশনের ডিটেল ইনফরমেশনটা আমার সোর্স ডকুমেন্ট থেকে আসে, যাতে অ্যাকুরেটলি এন্ট্রি দিতে পারি। দেন ডকুমেন্ট, এখানে যেটা বলছে যে বিজনেসেস হ্যান্ডেলস নিউমারাস ট্রানজ্যাকশনস। সো সোর্স ডকুমেন্ট যদি ঠিকঠাক মতো থাকে সেক্ষেত্রে সেটা ম্যানেজ করাটা সহজ হয় অ্যাকাউন্টেন্টের জন্য। কিন্তু সোর্স ডকুমেন্ট যদি ঠিক মতো না থাকে, অ্যাকাউন্ট সিস্টেম এন্ট্রি দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা সময় গিয়ে যদি আমার এটা ভ্যালুয়েট করতে হয় যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আমি সেটা পারবো না। তো ডকুমেন্ট ম্যানেজমেন্টের যে চ্যালেঞ্জটা, সেটা যদি আমি সোর্স ডকুমেন্ট প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য যে সোর্স ডকুমেন্ট দরকার আমার কোম্পানি পলিসি অনুযায়ী সেটাকে অ্যাটাচ করে রেখে দিই, তাহলে আমার ডকুমেন্ট ম্যানেজমেন্টের যে চ্যালেঞ্জটা সেটা দূর হবে। দেন ডিজিটালাইজেশন সলিউশন, যে সোর্স ডকুমেন্ট মানে এটা ফিচার্সের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে সোর্স ডকুমেন্ট এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, মানে করা যাচ্ছে। আপনার ডিজিটালাইজড বলতে হার্ড কপির যে একটা বাইন্ডিং সেটা চলে যাচ্ছে। যেমন বললাম আগে ছিল টাইমশিট, এখন টাইমশিটের প্রয়োজন নাই, আপনি আপনার কার্ড পাঞ্চ করতেছেন সিস্টেমে বা আপনার ফিঙ্গার প্রেস করতেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাটেন্ডেন্স অটো চলে আসতেছে এবং অটোমেটিক সিস্টেমে সেটা আপনার ইলেকট্রনিক্যালি স্টোর হয়ে যাচ্ছে। আপনি তখন আপনার সেই এইচআর ম্যানেজমেন্ট বা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সফটওয়্যারটা, সেখান থেকে আপনি দেখে নিতে পারতেছেন যে কোন কোন এমপ্লয়ি সারা মাসে সে ওভার টাইম কত ঘন্টা কাজ করলো বা কে লেটে আসছে। কেউ যদি লেটে আসে তাহলে যদি কোম্পানির পলিসি থাকে যে মাসে 3 দিনের বেশি লেট করলে তার স্যালারি কাটা যাবে, সেক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলো মানে সোর্স ডকুমেন্ট এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। বা যারা ইআরপিতে কাজ করে সফটওয়্যারে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে বললাম গুডস রিসিপ্ট নোট বা গুডস ডেলিভারি নোট, এগুলো দেখা যায় হার্ড কপিতে জেনারেট হয় না। রিসিপ্ট করছে, ওয়ার হাউসে পণ্যগুলো রিসিভ করেছে, রিসিভ করার পর সে তার সিস্টেমে সফটওয়্যারে এন্ট্রি দিল, এন্ট্রি দেওয়ার সাথে সাথে ওই নোটটা অটোমেটিক সফটওয়্যারে আপনার জেনারেট হয়ে হিট হয়ে গেল, সেটা অ্যাকাউন্টসের কাছে চলে গেল যে এইটার গুডসটা ডেলিভার করা হয়েছে। কোনো হার্ড কপি এখানে জেনারেট হয় নাই। তার মানে ডিজিটালাইজ, এটা যখন যত ডিজিটালাইজড হবে
তত আপনার এফিসিয়েন্সি বাড়বে এবং এক্সট্রা যে বার্ডেন বা পেপার প্রিন্টিং একটা কস্ট আছে সেগুলো কমবে। দেন এখানে এটা অলরেডি বলে ফেলছি যে ইন্টারনাল এবং এক্সটার্নাল। অনেক সময় কোম্পানি ইন্টারনাল ডকুমেন্ট ওভারলুক করে, কিন্তু এটাও কিন্তু ভাইটাল রেকর্ড আপনার রাখে, মানে আপনার প্রয়োজন। এটা কেন প্রয়োজন, যদি এটার সিম্পল একটা এক্সাম্পল দিই যে আপনার কেন এটা প্রয়োজন, তো এটা আমি এখানেই দেখাই। সেটা হচ্ছে হলো, ধরেন আপনি একটা সেল করছেন, সেটা হচ্ছে ধরেন 80,000 টাকা, ঠিক আছে। কাস্টমার আপনাকে, সাপ্লায়ার আপনাকে বিল করছে 80,000 টাকায়। কিভাবে আসছে, ধরেন আপনি 8,000 টাকার ভ্যালু 10টা প্রোডাক্ট কিনছেন। তাহলে এখানে প্রথম সোর্স ডকুমেন্ট কি, ইনভয়েস বা বিল, যে বিলটা দিছে। এখন প্রশ্ন হলো, এই যে আপনি প্রোডাক্টটা কিনলেন 80,000 টাকা দিয়ে, এটা আপনার সাপ্লায়ার কিভাবে জানছে? তাহলে এখানে আপনি একটা জিনিস আছে, সেটাকে বলে পারচেস অর্ডার বা ওয়ার্ক অর্ডার। তার মানে আমি সাপ্লায়ারকে পণ্যটা যে পারচেস করলাম সেটার জন্য একটা অর্ডার দিচ্ছি, যেটাকে বলে হচ্ছে পারচেস অর্ডার বা পিও। এটা তার আরেকটা ডকুমেন্ট। তাহলে এই ডকুমেন্টটা কেন লাগবে? এই ডকুমেন্ট আমি দেখবো যে আমি যখন তাকে অর্ডার দিছিলাম তার সাথে আমার একটা এগ্রিমেন্ট হওয়ার পর, ফোনে হয়তো আমি তার সাথে কমিউনিকেট করছি বা রিটেন এগ্রিমেন্ট করছি, করার পর তার সাথে চুক্তি হয়েছে যে আমাকে প্রতি ইউনিট প্রোডাক্ট বা প্রতি কেজি প্রোডাক্ট 8,000 টাকা করে দিব। তাহলে এখানে আমি লিখে দিয়েছিলাম যে আমাকে 8,000 পিস দিবা 10 টাকা করে, 8,000 টাকার প্রোডাক্ট দিবা 10টা, তো প্রাইস হবে 80,000 টাকা। তাহলে তখন আমাকে দেখতে হবে যে সে যখন আমাকে বিল করলো সে কি এই প্রাইসে লিখছে কিনা, যে সে কি 80,000 টাকায় বিল লিখছে কিনা এবং 10টা লিখছে কিনা। তাহলে এই যে পারচেস অর্ডার কিন্তু ইন্টারনাল ডকুমেন্ট, এটা হলো এক্সটার্নাল ডকুমেন্ট। তাহলে এই দুইটা যেহেতু ম্যাচ করতে হবে, কারণ আমি কি অর্ডার দিছিলাম সেটা আছে পারচেস অর্ডারে, আর সে আমাকে কত টাকার বিল করছে এটা হচ্ছে এক্সটার্নাল। এরপর আসে আরেকটা, সেটা আসে GRN, গুডস রিসিপ্ট নোট। এক মিনিট, এটা একটু, এরপর আসা হচ্ছে GRN, গুডস রিসিপ্ট নোট। GRN কেন লাগবে? আমি সাপ্লায়ারকে অর্ডার দিছি 8,000 টাকার প্রোডাক্ট কিনবো 10টা, সে আমাকে বিলও করছে এই 8,000 টাকার প্রোডাক্টটি, আমাকে বিল করছে যে 8,000 টাকার প্রোডাক্ট 10টা সে ডেলিভারি করছে। বা হয়তো সে ডেলিভারি করে নাই, হয়তো সে ডেলিভারি 9টা করছে বা ভুলে 11টা করে ফেলছে, কিন্তু সে 80,000 টাকায় বিল করছে। কারণ এমন হতে পারে যে আজকে তোর স্টক শেষ হয়ে গেছে, তো আজকে সে 8টা পাঠাইছে, তো 8টার দাম তো হবে 64,000 টাকা, কিন্তু সে ভাবছে যে আবার ইনভয়েস করা দরকার, 80,000 টাকায় বিল করে দিবে, পরে 2টা পরে পাঠাই দিবে। তো এই যে মালটা যে আপনার ওয়্যার হাউসে পাঠাবে, তো ওয়্যার হাউসের ম্যানেজার তো একটা নোট জেনারেট করবে যে কি রিসিভ করলাম গুডস। তা সে যখন নোট জেনারেট করবে সে বলবে যে আমি, এখানে আবার প্রাইস লেখা থাকবে, এখানে সে বলবে যে আমি 8 পিস প্রোডাক্ট পাইছি। তাহলে যখন এই পুরাটা আমি কম্পেয়ার করব, তখন আমি দেখবো যে আমি চাইছি 10 পিস 8,000 টাকা করে, এই বিল করছে 8,000 টাকায় রেখেছে, কিন্তু 10 পিস মানে যা চাইছি সেই বিলই করছে। কিন্তু যখন দেখলাম যে এখান থেকে রিসিভ করছি কয়টা, রিসিভ করছি 8টা, তাহলে তার বিল করার কথা 64,000। তখন আমি সাপ্লায়ারকে ফোন দিব যে ভাই আপনি তো বিল বেশি করছেন, আপনি যখন সেটা দিবেন তখন সেটা আপনি আবার বিল করবেন, না হলে সেটা ডেলিভারি করে একবারে বিলটা পাঠান। তাহলে ইনভয়েস হইতেছে এক্সটার্নাল ডকুমেন্ট, কিন্তু পরের দুইটা হইতেছে ইন্টারনাল ডকুমেন্ট। তো অনেক সময় ইন্টারনাল ডকুমেন্ট অনেক যদি ওভারলুক করে তাহলে কিন্তু সে 80,000 টাকায় বিলটা দিয়ে দিতে পারে। সেই জন্য ইন্টারনাল ডকুমেন্ট গুলোকে ওভারলুক করা যাবে না। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে অডিটিং অ্যান্ড রিকনসিলিয়েশন বেনিফিট। এর কারণটা হচ্ছে, যখন রিকনসিলিয়েশন করবে যে কাস্টমারের সাথে আপনার হিসাব মিলতেছে না, কাস্টমার বলতেছে আপনার কাছে 20 লাখ টাকা পায়, আপনি বলতেছেন আপনি পান 15 লাখ টাকা। তারপর অডিটর যখন অডিট করবে আপনার সবকিছু ঠিক আছে কিনা, তখন এই সোর্স ডকুমেন্টগুলো আপনাকে হেল্প করবে আপনার কাজগুলোকে ঠিক মতো করে করার জন্য, ভ্যালিডেট করার জন্য যে না এটা ঠিক আছে।